আপনার কাছে আমার এটা রিকোয়েস্ট, আপনি খুব সুন্দর একটা গান শোনান, অসাধারণ ভোকাল আপনার, এর জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। আচ্ছা, গান শুনবো আমরা। তার আগে আমাদের একজন কাকু রয়েছেন, উনি অনেকে বলে ভাগ্য, তার ভাগ্যে এই ছিল, এই হয়েছে, এই জিনিসটা ব্যাপারটা বলে। আমাদের মঞ্চের দিকে তাকান। কুসংস্কার নয়, যুক্তি। আসলে এটা যারা বলে তারা ভীরু, দুর্বল। ভাগ্য বলে কিছু হয় না। আপনি যদি গীতাতে যান, অর্জুনকে বলছে কর্ম করো, ফলের আশা করো না। আমরা ভুল ব্যাখ্যা করি। এই যে কর্ম করো, ফলের আশা করো না, মধ্যেই তো লুকিয়ে আছে যে তুই ফলের আশা করিস না, কেউ না কেউ তোকে ফল দেবে। তাহলে এই বাক্যটা হতো স্যার, বলুন। অর্থাৎ কর্মই চেঞ্জ ইওর লাইফ। কর্মযোগ, কর্মই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ। ভাগ্যটা অত উপরে থাকে না, তলার দিকে থাকে, যেখানে আপনার হাত রয়েছে, যেখানে আপনার পা রয়েছে, যেখানে আপনার সংযমের বস্তুগুলো রয়েছে। আর ভাগ্যটা আমরা বলি কপালে, উপরে। ভাগ্য কাকা ধৃষ্টতা মার্জনা করবেন, আমার মনে হয়েছে যে এটা। এবং আর একটা বলি কাকা, দোষ নেবেন না, আমার খুব গ্রামে বাড়ি। এখন ওই যা হয়, টাকা পয়সা হলে শহরে চলে আসতে হয়, ফ্যাশন। তো আমিও শহরে চলে এসেছি। আমি না গ্রামের ছেলে, আমার বাবা মাছ ধরতেন, বাবা নেই, মারা গেছে। আক্ষরিক অর্থেই বাবা পড়াশোনা জানতেন না, মানে উনি টিপসই দিতেন। তা সেটা হচ্ছে এই যে গ্রামগঞ্জের মানুষগুলো ভাগ্য নিয়ন্ত্রণ বলে যেটা শেখে দেয়, দেখে দেয়, এটাতে আরো ভুল করি। এটা কখনো করবে না। মানুষের একমাত্র কর্মই হচ্ছে তার পরিবর্তনের একমাত্র পথ। আর আমার মনে হচ্ছে প্রত্যেকদিন যদি আমরা 2 মিনিট চোখ বুজে ধ্যান করি, শুধু নিজেকে নিয়ে, তাহলেই সে চেঞ্জ হয়ে যাবে। বিবেকানন্দের চোখের দিকে নাই কেউ তাকাতে পারতো না, তার চোখে জ্যোতি বেরোতো। আসলে জ্যোতি কামিং ফ্রম ইনার পাওয়ার। বিবেকানন্দ বলছেন যে যদি তুমি নিজেকে যোগ্য করে তুলতে পারো, এমন কোনো পৃথিবীর শক্তি নেই তোমাকে সেই বস্তু থেকে ছিনিয়ে আনে। উনি ভাগ্যের কথা বলছেন না, কি অদ্ভুত কথা বলছেন। উনি বলছেন না রেকমেন্ডের কথা, বলছেন নিজেকে তুমি যদি যোগ্য করে তুলতে পারো সেই যোগ্যের, তাহলে তুমি সেটা পাবেই পাবে। তাই আমার মনে হয় কাকা, যে ভাগ্য এই শব্দটার কোনো মানেই হয় না। আপনার ভাগ্য আপনার চেতনায়, আপনার হাতে। স্যার, আমার একটা প্রশ্ন আছে। গীতাতে বলা হচ্ছে যে নিঃস্বার্থভাবে কর্ম করতে হবে, যে কর্মের সঙ্গে ফলের আশা থাকবে না। খুব ভালো। কর্মাধিকারস্তে মা বলে সুখাদাচার। কিন্তু বিবেকানন্দ বলছেন গীতা পাঠ করার চেয়ে ফুটবল খেলা অনেক ভালো। দুটো বিষয়ের মধ্যে কিরকম একটা কন্ট্রাডিক্টরি বিষয় হচ্ছে না? না, একদম হচ্ছে না। কারণ দুটোর পার্সপেক্টটা আলাদা না। এটা আমি আমার কথা বলছি। কারণ গীতা, এই যে আপনি বললেন না তুমি কর্ম করো, ফলের আশা করো না। আচ্ছা আপনি বলুন তো স্যার, আপনি তো জানেন, অনেকেই জানেন, যে অর্জুন পায়ের কাছে বসলেন যখন শ্রীকৃষ্ণদেব, ভগবান কৃষ্ণ ঘুমিয়ে আছেন। তার একদিকে অক্ষয়হিনী সেনা, আর একদিকে কৃষ্ণ নিরস্ত্র, কৃষ্ণ একা। বলেছেন আমরা যুদ্ধে অংশ নেব না। না, তা দুর্যোধন তো গিয়ে একেবারে গ্যাট হয়ে তার পায়ের কাছে, মাথার কাছে বসছিলেন, আর অর্জুন গিয়ে পায়ের কাছে। কৃষ্ণ উঠে প্রথম অর্জুনকে দেখেছিল না। এবং তারপরেও যখন তর্কাতর্কিতে দুর্যোধন বলেছিল যে আমি আগে এসছি, আপনার কাছে চাওয়ার অধিকার আমার। আচ্ছা, অর্জুন কি এত বোকা? আনত মস্তকে অর্জুন নিয়েছিল, ঠিক আছে তুমি চাও কেন? ও তো জানতো কি চাইলো, অক্ষয়হিনী সেনা চাইলো। তাহলে এই যে কৃষ্ণ, তুমি আমার দিকে, আপনি আমার দিকে, এর মধ্যে কোনো স্বার্থ ছিল না। কারণ বহুবার খ্যাত, বহুবার চর্চিত যে কৃষ্ণ যেদিকে থাকবে যথা ধর্ম তথা জয়। ফলে স্বার্থহীন বলে কোথাও কোনো জায়গায় কিছু লেখা ছিল না। পার্সপেক্টিভ। কৃষ্ণ কি বলছে যে তুমি কর্ম করো, তার মানে কি ফল আমি তোমায় দেবো। এটা হচ্ছে বিটুইন দ্য লাইন স্যার, বিটুইন দ্য লাইন। আমরা বলি না এই বাচ্চা, এটা বলে থেমে যায়, তারপরে বাক্যটা কি ছিল, সে চুপচাপ হয়ে গেল। আমরা তো বলি না এই বাচ্চা চুপ করো। তদ্রূপ কর্ম করো নিঃস্বার্থভাবে, তার মানে কেউ না কেউ তোমায় ফল দেবে। এই তুমি অত ভাবছো কেন, কাজ করো না। আমি টাকাকে বোঝাতে পারছি তো? এটা না হলে কোনোদিন হতে পারে না স্যার। আর যেটা বিবেকানন্দ বলেছিলেন সেটা হচ্ছে যে, আরে গীতার ওই মোটা বইটা পড়তে গেলে হাতে খানিকটা জোর লাগে। তা যদি আমার কায়িক যা কিছু সব শরীর দিয়ে করতে হয়, যদি আমি শরীরে সুস্থ সবল না হই,